28 মে 2021 বিকেল 5টা বাজে। রাজস্থানের ভরতপুর শহর তখন করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে। লকডাউনে রাস্তাঘাট শুনশান। মেন্দা গেট এলাকা দিয়ে ধীরে এগোচ্ছে একটি কালো ক্রেটা গাড়ি। স্টিয়ারিংয়ে শহরের নামকরা ফিজিশিয়ান ডাক্তার সুদীপ গুপ্তা, পাশে তার স্ত্রী বিখ্যাত গাইনোকোলজিস্ট ডাক্তার সীমা গুপ্তা। সারা দিনের পরিশ্রমের পর দুজন একটু আধ্যাত্মিক প্রশান্তি খুঁজতে যাচ্ছিলেন জহর বীর বাবার মন্দিরে। কিন্তু তারা জানতেন না সেই গন্তব্যে পৌঁছনো আর তাদের হবে না। হঠাৎ একটি কালো স্প্লেন্ডার বাইক প্রচণ্ড গতিতে এসে গাড়ির সামনে ব্রেক কষে দাঁড়ায়। নম্বর প্লেট নেই, সামনের চালকের মুখ খোলা, পেছনে বসা লোকের মুখ লাল গামছায় শক্ত করে ঢাকা। সুদীপ গাড়ি থামিয়ে জানালা নামান। ভেবেছিলেন হয়তো কেউ বিপদে পড়েছে, সাহায্য চাইছে। কিন্তু পেছনের লোকটি কাছে এসে কথা বলে তাকে অন্যমনস্ক করে। তারপর শার্টের ভিতর থেকে বের করে বন্দুক। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ। প্রথম গুলি সুদীপের মাথায়, দ্বিতীয় গুলি সীমার দিকে, তারপর আরও 7-8 রাউন্ড। মাত্র 38 সেকেন্ড। এইটুকু সময়ের মধ্যে দুটো জীবন, দুটো কেরিয়ার, দুটো সন্তানের ভবিষ্যৎ সব শেষ। আশেপাশের মানুষ ছুটে আসতেই খুনিরা ফাঁকা গুলি ছুঁড়ে ইউটার্ন নিয়ে পালিয়ে যায়। রাস্তার সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা রেকর্ড হয়ে যায়। ওয়েলকাম টু দ্য শো। আমি সঞ্জু এবং আজ আপনি দেখছেন দ্য কেস অফ ডাক্তার সুদীপ এবং ডাক্তার সীমা গুপ্তা। এই কেসটি বুঝতে হলে আপনাকে প্রথমে চলে যেতে হবে 2 বছর পিছনে, কারণ 2021-এর সেই 38 সেকেন্ড আসলে ছিল একটি দীর্ঘ চেনের শেষ গিট। আর সেই চেনের শুরু হয়েছিল এমন এক জায়গা থেকে যা বাইরে থেকে দেখলে সম্পূর্ণ স্বাভাবিক মনে হতো। ডাক্তার সুদীপ গুপ্তা এবং ডাক্তার সীমা গুপ্তা ভরতপুরের সম্মানিত ডাক্তার দম্পতি। সুদীপের বয়স 46, সীমার 44। তাদের নিজস্ব হাসপাতাল ডাক্তার শ্রীরাম গুপ্তা মেমোরিয়াল হাসপাতাল। শহরে সুনাম, রোগীর ভিড়, আর্থিক সচ্ছলতা। হাসপাতালের টপ ফ্লোরে নিজেরা থাকতেন, যাতে মাঝরাতে জরুরি রোগী এলে তাৎক্ষণিক সেবা দিতে পারেন। বাইরে থেকে দেখলে এটি একটি আদর্শ পরিবার। সুদীপের মা সুলেখা দেবী একই বাড়িতে থাকতেন। 12 বছরের ছেলে সঙ্গম, 9 বছরের মেয়ে সাকি। সব মিলিয়ে একটি সুখী সফল জীবন। কিন্তু এই আদর্শ ছবির পিছনে একটা ফাটল তৈরি হচ্ছিল, যা শুরু হয়েছিল একটি সাধারণ নিয়োগের মাধ্যমে। ধোলপুরের দীপা গুর্জর। তার জীবন কখনো সহজ ছিল না। অল্প বয়সে বিয়ে, স্বামীর সঙ্গে অশান্তি, ডিভোর্স। 2 বছরের ছেলে সূর্যকে নিয়ে নতুন শুরুর আশায় ভরতপুরে চলে আসেন। চাকরি খুঁজছিলেন। সেই সুযোগে ডাক্তার সীমা গুপ্তার সঙ্গে দেখা হয়। সীমা দীপার কঠিন পরিস্থিতির কথা শুনে মায়া করে হাসপাতালের রিসেপশনিস্টের চাকরি দেন। সীমা ভেবেছিলেন তিনি একজন অসহায় মহিলাকে সাহায্য করছেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে এই সিদ্ধান্তটি তার পরিবারের পতনের প্রথম পদক্ষেপ হতে চলেছে। দীপা কাজে মনোযোগী, আচরণে মিষ্টি। সুদীপ নিয়মিত হাসপাতালে আসতেন। ধীরে ধীরে দুজনের মধ্যে কথাবার্তা বাড়ে, প্রথমে প্রফেশনাল, তারপর ব্যক্তিগত, এবং একসময় সেই সম্পর্ক গোপন পরকীয়ায় রূপ নেয়। হাসপাতালের স্টাফরা সেই গোপন সম্পর্ক লক্ষ্য করেন, সীমাকে জানান। সীমা সুদীপকে জিজ্ঞাসা করলে তিনি ভয় পেয়ে ক্ষমা চান এবং দীপার সঙ্গে যোগাযোগ বন্ধ করার প্রতিশ্রুতি দেন। কয়েক মাস শান্তি থাকে, তারপর আবার শুরু হয়। এবার হাসপাতালের বাইরে, আরও গোপনে, আরও গভীরভাবে। এখন প্রশ্ন হলো, সীমা কি শুধু ডিভোর্সের পথ বেছে নিতে পারতেন না? মনে রাখুন, এই কেসে কোনো চরিত্র সম্পূর্ণ সাদা নয়। সীমার কাছে অনেক বিকল্প ছিল, কিন্তু তিনি যেটা বেছে নিয়েছিলেন সেটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। আপাতত সেটুকু মাথায় রাখুন। সীমা দ্বিতীয়বার জানতে পেরে দীপাকে হাসপাতাল থেকে বের করে দেন এবং হাসপাতালের আশেপাশে না আসতে সতর্ক করেন। কিন্তু এতে সুদীপ দীপার সম্পর্ক থামেনি, বরং আরও শক্ত হয়। দীপা এরপর সুদীপকে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করেন। আমার ছেলেকে নিয়ে কোথায় যাব? তুমিই দায়িত্ব নিয়েছিলে। সুদীপ গিল্ট অনুভব করেন। তিনি সাহায্য করতে থাকেন এবং একসময় সুরিয়া সিটিতে একটি আলিশান ভিলাতে দীপাকে থাকতে দেন। সেই ভিলা ছিল সীমার নামে কেনা। সুদীপ সীমাকে বলেন, একজন ব্যাংক ম্যানেজারকে ভাড়া দিয়েছি। মিথ্যার উপর মিথ্যা। দীপার দাবি ক্রমশ বাড়তে থাকে। ছেলের দামি স্কুল, নিজের লাক্সারি জীবনযাপন এবং শেষমেশ একটি বিউটি পার্লার। এখানেই সবকিছু বিস্ফোরণের দিকে এগোয়। 6 নভেম্বর 2019 আয়েশা স্যালন অ্যান্ড স্পা উদ্বোধন হয়। চিফ গেস্ট হিসেবে নাম ছাপা ডাক্তার সুদীপ গুপ্তা। সেই আমন্ত্রণপত্র পৌঁছে যায় সীমার হাতে। এবার আর কোনো সন্দেহ নেই,
কোনো অস্বীকারের সুযোগ নেই। 5 বছরের সমস্ত মিথ্যে একটি আমন্ত্রণপত্রে ক্লিয়ার হয়ে যায়। সীমা তার শাশুড়ি সুলেখা দেবীকে সব খুলে বলেন। সুলেখা দেবীও সুদীপকে জেলা করেন। সুদীপ তবুও সব অস্বীকার করেন। পরদিন 6 নভেম্বর 2019 বিকেলে সীমা এবং সুলেখা দেবী অটো করে সুরিয়া সিটির ভিলায় যান। দীপার সঙ্গে তুমুল ঝগড়া হয়। দীপা পাল্টা যুক্তি দেন, কথা থেকে চিৎকার, চিৎকার থেকে ঠেলাঠেলি, এবং তারপর সীমা এমন একটি পদক্ষেপ নেন যা কোনো মানবিক বিবেক মেনে নিতে পারে না। দীপা এবং তার 6 বছরের ছেলে সূর্যকে রান্নাঘরে ঠেলে ঠুকিয়ে দেওয়া হয় এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। সীমা আগে থেকেই সঙ্গে এনেছিলেন স্পিরিট। সারা ঘরে ছড়িয়ে দেশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। দরজা বন্ধ থাকায় দীপা এবং ছোট্ট সূর্য বের হতে পারেননি। ময়নাতদন্তে প্রমাণিত হয় ধোঁয়ার কার্বন মনোক্সাইড শ্বাস বন্ধ করে তাদের মৃত্যু ঘটিয়েছিল। একটি মা, একটি শিশু, দুটো জীবন। কিন্তু এই আগুনের সাক্ষী ছিলেন একজন, দীপার ভাই অনুজ গুর্জর। খবর পেয়ে ছুটে আসেন। আগুন দেখে কম্বল জড়িয়ে ঝাঁপ দেন ভিতরে। মারাত্মক ঝলসে যান, কিন্তু বেঁচে যান। দমকল এলে উদ্ধার হয় স্পিরিটের বোতল। দীপার বোন রাধা, সীমা, সুলেখা এবং সুদীপের বিরুদ্ধে মামলা করেন, খুন ও ষড়যন্ত্রের অভিযোগ। 3 জনকেই গ্রেফতার করা হয়, জয়পুর জেলে পাঠানো হয়। কিন্তু এখানেই আসে এই কেসের সবচেয়ে বড় ব্যর্থতা। 2020 এপ্রিলে সুদীপ জামিন পান, জুনে সুলেখা, আগস্টে সীমা। 3 জনই মুক্ত। হাসপাতাল চলছে, জীবন চলছে, যেন কিছুই হয়নি। অনুজ এসব দেখছিলেন। বোনের পোড়া শরীর, ভাগ্নের ছোট্ট মুখ, আর অপরাধীরা রাস্তায় হাঁটছে। বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস হারিয়ে তিনি প্রথমে ব্ল্যাকমেলের পথ নেন। 50 লাখ টাকা দাবি করেন, তারপর 1 কোটি, তারপর হাসপাতালের মালিকানা। সুদীপ সীমা প্রথমে কিছু টাকা দেন, তারপর আর রাজি হন না। অনুজ তখন ঠিক করলেন, এবার প্রতিশোধ। অনুজ তার মামাতো ভাই মাহেশ, বাবু ভাল্লু পেলোয়ান ওরফে দৌলত গুর্জর এবং নির্বাণ সিংকে নিয়ে একটি টিম তৈরি করেন। কয়েকদিন রেকি করা হলো। সুদীপ দম্পতির রুটিন ট্র্যাক করা হলো। কোথায় যান, কখন যান, কোন রাস্তা ব্যবহার করেন। নিন্দা গেট এলাকাকে আদর্শ জায়গা হিসেবে বেছে নেওয়া হলো। লাইসেন্সবিহীন পিস্তল জোগাড় করা হলো। নম্বরবিহীন বাইক। 28 মে 2021। করোনা লকডাউনের কারণে রাস্তা ফাঁকা। সিসিটিভি ক্যামেরা চালু। সেই 38 সেকেন্ড। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করে। 30 মে ভাল্লু ও নির্বাণ গ্রেফতার হন। মাহেশ তার কিছুদিন পর। অনুজ 14 দিন ফেরার ছিলেন। সারা রাজস্থানে তাকে খোঁজা হচ্ছিল। 13 জুন 2021 অনুজ গ্রেফতার হন। ভরতপুর এসপি দেবেন্দ্র বিষ্ণোই নিশ্চিত করেন এটি সরাসরি প্রতিশোধমূলক হত্যাকাণ্ড। দীপা ও সূর্যের মৃত্যুর বদলা। বর্তমানে 4 জনই কারাগারে, মামলা বিচারাধীন। এখন একটু থামুন। এই পুরো কেসে কোনো একটি চরিত্রকে আপনি কি সম্পূর্ণ নির্দোষ বলতে পারবেন? সুদীপ, যিনি বছরের পর বছর 2টি পরিবারকে মিথ্যার মধ্যে রেখেছিলেন। সীমা, যিনি ঈর্ষা ও ক্রোধে একটি মায়ের এবং একটি শিশুর জীবন নিয়েছিলেন। দীপা, যিনি এই সম্পর্ককে ব্যবহার করে নিজের জীবন গুছিয়ে নিচ্ছিলেন। অনুজ, যিনি ব্ল্যাকমেল ব্যর্থ হলে খুনের পথ বেছে নিয়েছিলেন। সবাই ধূসর, কেউ সাদা নয়। কিন্তু এই গল্পে সবচেয়ে নিষ্পাপ চরিত্র ছিল সেই 6 বছরের সূর্য, যে কিছুই জানত না, যে শুধু তার মায়ের সঙ্গে একটু বাঁচতে চেয়েছিল, এবং সেই সুযোগটুকুও পায়নি। মনোবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে সুদীপের আচরণ, যাকে মনোবিজ্ঞানীরা বলেন কম্পার্টমেন্টালাইজেশন। একই মানুষ, একদিকে আদর্শ ডাক্তার, পরিবারের কর্তা, সমাজের সম্মানিত ব্যক্তি, অন্যদিকে দ্বিতীয় একটি সম্পর্কে সম্পূর্ণ ডুবে থাকা। দুটো পরিচয় আলাদা রেখে বছরের পর বছর এগিয়ে যাওয়া। সীমার ক্ষেত্রে ক্লিনিক্যালি বললে এটা এক্সট্রিম রিঅ্যাক্টিভ অ্যাগ্রেশন। ঈর্ষা যখন যুক্তির সীমা পেরিয়ে যায়, তখন মানুষ শুধু লক্ষ্য দেখে, পরিণতি নয়। সীমা সেই মুহূর্তে শুধু দীপাকে সরাতে চেয়েছিলেন, কিন্তু সেই সিদ্ধান্ত নিজের জীবনও ধ্বংস করে দিয়েছিল। অনুজের ক্ষেত্রে দীর্ঘদিনের জমা ব্যথা, অসহায়ত্ব এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতা, ব্যর্থ আইনি প্রক্রিয়া, প্রভাবশালী আসামিদের জামিন, এই সব মিলিয়ে একজন মানুষ আইনের বাইরে গিয়ে প্রতিশোধ নেওয়ার পথ বেছে নেন। এই কেসটি সমাজবিজ্ঞানীদের কাছে একটি পাঠ্যপুস্তকের উদাহরণ। কিভাবে ছোট্ট একটি ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে শুরু হয় মিথ্যা, প্রতারণা, হিংসা, হত্যা এবং প্রতিশোধ একটি অদৃশ্য চেইনের মতো একের পর এক যুক্ত হয়, এবং সেই চেইন যখন ভাঙে, তখন যা ভাঙে সেটা শুধু কয়েকটি মানুষের জীবন নয়, সেটা দুটো পরিবার, দুটো প্রজন্ম। এই কেসে বিচার ব্যবস্থার ভূমিকা নিয়েও একটা বড় প্রশ্ন আছে।
2019-এ একটি মা এবং একটি 6 বছরের শিশু পুড়িয়ে মারা গেছে। প্রমাণ ছিল, স্পিরিটের বোতল ছিল, প্রত্যক্ষদর্শী ছিলেন অনুজ নিজে, পোড়া শরীর নিয়ে। তবুও 2020 সালের মধ্যে 3 জন আসামি জামিনে বাইরে, হাসপাতাল চালাচ্ছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন। অনুজ কি তখন সিস্টেমের উপর ভরসা রাখতে পেরেছিলেন? এই প্রশ্নটির উত্তর খুব জটিল। অনুজের প্রতিশোধ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কারণ নিজের হাতে বিচার নেওয়া কখনো সমাধান নয়। কিন্তু যে সিস্টেম একটি পোড়া শিশুর মৃত্যুর আসামিদের এত দ্রুত জামিন দেয়, সেই সিস্টেম নিয়েও প্রশ্ন তোলা জরুরি। এই কেসের পর ভরতপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। শেষমেশ এই কেস থেকে কী শিক্ষা নেওয়ার? প্রথমত, বিশ্বাসঘাতকতা শুধু একজনকে আঘাত করে না। সুদীপের পরকীয়া শুধু সীমার বিশ্বাস ভাঙেনি, সেই বিশ্বাস ভঙ্গ থেকে একের পর এক ঘটনার চেন তৈরি হয়েছে, যা শেষ পর্যন্ত 4 জনের মৃত্যু এবং 4 জনের কারাবাসে শেষ হয়েছে। দ্বিতীয়ত, ক্রোধ এবং ঈর্ষা কখনো যুক্তির বিকল্প নয়। সীমার কাছে অনেক পথ ছিল, ডিভোর্স, আইনি ব্যবস্থা, দীপার বিরুদ্ধে আদালতে যাওয়া। তিনি সেই পথ নেননি। তৃতীয়ত, প্রতিশোধ কখনো ন্যায় বিচার নয়। অনুজ বোন এবং ভাগ্নের মৃত্যুর ব্যথায় পড়েছেন, এটা সত্য, কিন্তু তিনি যা করেছেন তাতে 2টো নিরপরাধ সন্তান বাবা মা হারিয়েছে। সেই 12 বছরের সঙ্গম এবং 9 বছরের সাকির কথা ভাবুন। চতুর্থত, বিচার ব্যবস্থার দুর্বলতা সমাজকে কোথায় নিয়ে যায়, এই কেস তার একটি বেদনাদায়ক উদাহরণ। যখন সাধারণ মানুষ সিস্টেমের ওপর আস্থা হারায়, তখন হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা বাড়ে, এবং সেই প্রবণতা পুরো সমাজকে বিপজ্জনক করে তোলে। আজকের কেসে দেখলাম একটি বিশ্বাসঘাতকতা কিভাবে ধীরে ধীরে 4টি মৃত্যু এবং 4টি কারাবাসের চেন তৈরি করতে পারে। মানুষের লোভ, আবেগ এবং প্রতিশোধের আগুন শেষ পর্যন্ত সব কিছু পুড়িয়ে ছাই করে দেয়, আর ছাইয়ের মধ্যে পড়ে থাকে শুধু যারা কিছুই জানত না। সেই 6 বছরের সূর্য, সেই 12 বছরের সঙ্গম, সেই 9 বছরের সাকি। তারা কাউকে কিছু করেনি,